হুম, দেখেন, ফিচার অফ সব, বৈশিষ্ট্য, পার্টি, দুইটা পক্ষে থাকবো এবং এক পক্ষ অন্য পক্ষের কি করব, দায় বিনিময়, দায় বিনিময় করব, ঠিক আছে। তারপর হলো ইন্টারমিডিয়ারি। হ্যাঁ, সব হইতে হলে অবশ্যই দুটো পক্ষের মধ্যে কি থাকবো, একজন মিডিয়া থাকবো। মিডিয়া কি করব, দুটো পক্ষের মধ্যে চুক্তি সম্পাদন করার ক্ষেত্রে সহায়তা প্রদান করব। 3 নম্বর, ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো, নগদ প্রবাহের ভিত্তিতে দুটি ভিন্ন ধারা আর কি নির্ধারণ করা হইব। সমপরিমাণ দায় এক পক্ষ কি করব আরেক পক্ষরে প্রদান করব, এবং ভবিষ্যতের নগদান্ত প্রবাহের বর্তমান মূল্য নির্ধারণ করার ভিত্তি হিসেবে কাজ করবে ক্যাশ ফ্লো। ডকুমেন্টেশন। স্যার, কথা বেঁধে আসতেছে, কি শুধু আমার একারই আসতেছে না সবার আসতেছে? আমারও আসতেছে। আচ্ছা, তা একটু স্লো করি। ডকুমেন্টেশন, ঋণ চুক্তির ক্ষেত্রে আপনার আহ, যে ডকুমেন্টেশন বা নথিপত্রের যেই জটিলতা থাকে, সবের ক্ষেত্রে এরকম জটিলতা কি আপনার থাকে না। ট্রানজ্যাকশন কস্ট, লেনদেন ব্যয়। ঋণ চুক্তির মতো সোয়াপে তেমন ট্রানজ্যাকশন কস্ট নাই। এখানে ঋণ চুক্তির চেয়ে সোয়াবের কস্টটা কি কম। অ্যাকসেপ্ট অর রিজেক্ট, সোয়াপ চুক্তির ক্ষেত্রে যেহেতু দুটি পক্ষ কি করে মাধ্যমে সোয়াপ চুক্তি সম্পাদিত হয়ে থাকে, চুক্তির দুটি যদি লাভবান না হয় তখন কি করতে পারে, রিজেক্ট করতে পারে। যদি দেখে সোয়াপ চুক্তির মাধ্যমে লাভবান হইব তখন কি করব, আপনার অ্যাকসেপ্ট করব। টার্মিনেশন, বাতিল। আহ, দুই পক্ষের সম্মতিতে আপনার সোয়াপ চুক্তি কি করা হয়, বাতিল করা হয়। লাস্ট পয়েন্ট, ডিফল্ট রিস্ক। দেখেন, যেহেতু সব চুক্তি একটি দ্বিপাক্ষিক চুক্তি, এই চুক্তি এক পক্ষ যদি উম, ঋণ খেলাপি হয় তখন কি হয়ে যাবে, আপনার ঝুঁকির সৃষ্টি হয়। যেহেতু আপনি আপনার ক্যাশ ইনফ্লো কি করতেছেন, তারে আউটফ্লো করতেছেন, ভবিষ্যতে যদি সে ডিফল্ট হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, তখন এই ধরনের চুক্তির ক্ষেত্রে কি হয়, ঝুঁকির জন্ম নেয়। বুঝতে পারছি। জি স্যার। লাইবর, লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট। অফার রেট সাধারণত 1, 3, 6, 12 মাস মেয়াদি হয়ে থাকে। 12 মাস মেয়াদি এই ধরনের চুক্তি, এই ধরনের ইন্টারেস্ট রেটের মেয়াদ হইতে পারে। লন্ডন ইন্টার ব্যাংক প্রকাশ করে বিট রেট। বিট রেটের উপর নির্ভর করে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের
লোন গ্রহণ করে। একটু দ্রুত লেখি না। ইন্টার ব্যাংক অথবা কোম্পানি লোন ডিপেন্ড অন লাইবর রেটের উপর। লেখা হয়েছে এতটুক? স্যার বিড রেটটা কি? না স্যার। আচ্ছা ভাই, লেখেন, আমি পরে যেতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিড রেটটা হইলে আপনার এই ইন্টারেস্ট রেট, ইন্টার ব্যাংক যে রেটটা প্রকাশ করে 1 মাস, 6 মাস, 12 মাস মেয়াদি, ওইটারে বলা হয় লাইবর রেট অথবা বিড রেট। বুঝতে পারছি? আচ্ছা, লাইবর রেটের কি বিকল্প নামই কি, মানে অন্য নাম বিড রেট? হ্যাঁ, বিড রেট। আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত লেখা হয়েছে? জি স্যার। ওকে। একটু দ্রুত লেখেন আজকে। হ্যাঁ, লাইবর, লাইবর রেট প্লাস স্পেয়ার রেট, এটা আরেকটা নাম হইল গিয়া ফিক্স রেট। এই দুইটার উপর ডিপেন্ড করে কি করা হয়, কোম্পানিগুলা লোন গ্রহণ করে। যেমন স্যার ওটা 13% যোগ 2% ফিক্স স্প্রিড। রেট। হ্যাঁ, SPREAD, এটা রেট হলো 15%। অথবা লাইবর রেটটা যদি চেঞ্জ হয়, এটা প্রতিনিয়ত কি হয়, চেঞ্জ হয়ে থাকে। যদি 12% গ্রহণ করে লাইবর রেট, ফিক্সড রেট যদি 2% হয়, ওই ক্ষেত্রে আমার রেট কত হইব, লোনের রেট 14%। বুঝতে পারছি আমি? কথাটা বুঝছেন? জি স্যার। হুম লাইবর রেট কিভাবে চেঞ্জ হয়, ফিক্সড রেট ফিক্স থাকে। এরপর দেখেন, হু কন্ট্রোল অথবা সেট লাইবর রেট। IBA অথবা ICE সমান সমান ইন্টারকন্টিনাল ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ অথবা বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেশন কি করে, আপনার লাইবর রেট সেট করে। টপ 18টা ব্যাংক, স্যার ওটা কি? হুম ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ এর পরে? হ্যাঁ, এক্সচেঞ্জ, এই পর্যন্তই। আর এর নিচেরটা পরেরটা কি লিখছে স্যার? বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশন। জি স্যার। আচ্ছা, বুঝেন, ওয়ার্ল্ডের মধ্যে, ব্যাচমার্ক। হ্যাঁ, বেঞ্চমার্ক, BENCHMARKED, বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, ওয়ার্ল্ডের টপ যে 18টা ব্যাংক আছে ওয়ার্ল্ডের, তাদের রেট নিয়ে কি করা হয়, লাইবর রেটটা প্রকাশ করা হয়। ঠিক আছে? যেমন ধরেন, আমি বলি, কোনো ব্যাংকের রেট 10%, কোনো ব্যাংকের রেট 8%, কোনো ব্যাংকের রেট 12%, কোনো ব্যাংকের রেট 8%, কোনো ব্যাংকের রেট 13%। এরকম করে 18টা রেট থাকবো। ঠিক আছে? আমি 18টা রেট লিখতেছি, জাস্ট অ্যাজুম করে লিখতেছি কলম এইগুলো, হ্যাঁ, বোঝানোর জন্য। প্রত্যেকটার আগে পার্সেন্ট দিবেন, না পরে পার্সেন্ট দিবেন। 18, হ্যাঁ, এরকম ওয়ার্ল্ডের 18টা ব্যাংকের
টপ যেগুলো পজিশনে থাকে ওইগুলার রেটটা নেয়। রেটটা নিয়ে যেটা হাইস্ট রেট থাকে ওটারে কি কয়, বাদ দেয়। হাইস্ট রেট বাদ দেয় আর লোয়েস্ট রেট বাদ দেয়। লোয়েস্ট রেট বাদ বাদ দেওয়ার পর বাকিদের গড় করে। বাকিদের কি করে, গড় করে। গড় কইরা কি করে, প্রকাশ করে লাইবর রেট। লাইবর রেট নির্ণয় করে। আমি বুঝতে পারছি এই রেটটা কিভাবে নির্ণয় করে। রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। ওকে, এরপর দেখেন এই যে লাইবর রেট আছে এটা কি হইতে থাকে, প্রত্যেক দিন চেঞ্জ হইতে থাকে। কোনোদিন 7%, কোনোদিন 10%, কোনোদিন 8%, এরকম। ঠিক আছে, এবং এইটা প্রকাশ করা হয় প্রত্যেক দিন। প্রত্যেক দিন লন্ডন মার্কেটে প্রকাশ করা হয়। লন্ডন মার্কেট বলতে বুঝাইতেছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট বুঝাইতেছে প্রত্যেক দিন 11টায়। প্রত্যেক দিন কটায় ভাই? 11টায় লাইবর রেট পাবলিশ করে। লাইবর রেট কি করে, পাবলিশ করে। পাবলিশ করে 2014 থেকে। এই লাইবর রেটটা কি করা হয়, পাবলিশ শুরু হয়, পাবলিশড হয়। 2014 আগে, 2014 আগে বিবিএ, ব্রিটিশ ব্যাংকার অ্যাসোসিয়েশন, ব্রিটিশ ব্যাংকার অ্যাসোসিয়েশন কি করত, এই রেট পাবলিশ করত। বুঝতে পারছি। এ পর্যন্ত লেখা হয়েছে। জি দেখেন 2014 সালের আগে যেই বিবিএ আছে তারা কি করত, লাইবর রেট নির্ধারণ করত। লাইবর রেট নির্ধারণ করত। 24 সালের পরে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ রেট এই লাইবর রেট প্রকাশ করে। 2014 সালের পরে পরে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ এই রেট প্রকাশ করে। ঠিক আছে, 2023 সালের পরে অ্যাসো, এফআর, সিকিউরিট ওভারনাইট ফিনান্সিয়াল রেট কি করে, লাইবর রেট প্রকাশ করে। হুম লেখা হয়েছে এতটুক। রেসপন্স করেন। দেখেন জি স্যার। জি স্যার। টপ 18
রেট নিয়া এভারেজ কি করে? লাইবর রেট পাবলিশ করে 5টা কারেন্সিতে 5 কারেন্সি। কোন কোন কারেন্সিতে আপনার লাইবর রেটটা পাবলিশ করে? ইউএসডি, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানিজ ইয়েন, 5 নম্বর সুইস ফ্রেঞ্চ। সেভেন ম্যাচুরিটি পিরিয়ড। ওভারনাইট অথবা ওয়ান ডে এর জন্য প্রকাশ করে। 1 উইক, 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ। লাগে যতটুক? জি স্যার। প্রত্যেক দিন 11টায় 35টা রেট প্রকাশ করে। 35টা রেট করে প্রকাশ করে, ঠিক আছে? 5 কারেন্সি ইন্টু, স্যার এটা কি তখন তো 11 AM দিছিলেন নাকি? এই এখনো তো একটু এম আগে যে দিছি, লিখছিলেন। এখনো তো এম দিছি, আচ্ছা, বুঝতে ঠিক আছে? 7 ম্যাচুরিটি 35 রেট। এতটুকু বুঝতে পারছি আমি লাইব্রেরিটা কিভাবে পাবলিশ হয়, প্রসেসটা। তার নিচে কি লিখছেন? 5 কারেন্সি। 5 কারেন্সি ফাইভ ইন্টু কারেন্সির 7 আগে ম্যাচুরিটি। হয়েছে এতটুক? জি স্যার। আচ্ছা, এখন বুঝেন। পেজটারে সমান 2 ভাগে ভাগ করে না? হুম, এখন আমরা চ্যাপ্টারের মূল কনসেপ্টে চলে যেতেছি। ইন্টার এখন আবার স্লো বুঝাবো, আপনারা স্লো বুঝবেন, না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবে না। ইন্টার রেট সোয়াপ, সোয়াপ মনে করেন রাজশাহীতে, রাজশাহী রাজশাহীতে মনে করেন রিপক থাকে, রিপক নামে একজন লোক থাকে, ওকে? আবার ঢাকাতে
ঢাকাতে মনে করেন ঢাকাতে মনে করেন সজীব থাকে। হুম, এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। রিপোকের দরকার অরেঞ্জ। কেজি মনে করেন 100 টাকা কেজি। সজীবের দরকার মনে করেন ম্যাঙ্গো। ঠিক আছে, ম্যাঙ্গো ওইটাও মনে করেন 100 টাকা কেজি। এতটুকু ক্লিয়ার যা বললাম? জি স্যার। ওকে। তো মনির, মনির মনির একটা লোক, উনি হইল মাধ্যম বা ইন্টারমিডিয়েট, ঠিক আছে, বা মিডিয়া। ক্লিয়ার? মনির দেখতাছে রাজশাহীতে আমের কেজি 10 টাকা কেজি। ওকে। আবার মনির দেখতাছে ঢাকাতে অরেঞ্জের দাম 10 টাকা কেজি। ক্লিয়ার এতটুক? রেসপন্স জি করেন। স্যার। ওকে। তো রিপক চাইতাছে অরেঞ্জ কিনবো, সজীব চাইতাছে আম কিনবো। তো মনির যে আছে উনি রিপকরে বলতেছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মনির যে আছে উনি রিপকরে বলতেছে তুমি আম কিনো। ওকে। আর মনির যে আছে সজীব রে বলতেছে তুমি অরেঞ্জ কিনো। এতটুকু আমি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। এতটুকু সবাই ক্লিয়ার? রেসপন্স জি করেন। স্যার। ওকে। তো এখানে আমরা লিখতে পারি না মনির মনির অ্যাডভাইস রিপক টু পারচেস ম্যাঙ্গো। আবার মনির অ্যাডভাইস সজীব টু পারচেস অরেঞ্জ। ক্লিয়ার? জি স্যার। স্যার মানে হচ্ছে যে এর এখানে দাম কম দেখে এখানে ম্যাঙ্গো কিনতে বলতেছে, হুম দিস কিন্তু ইজ, ওর তো দরকার অরেঞ্জ। আচ্ছা পরে বুঝাবো ভাই, আপনি যা বলতেছে এটা বুঝে নেবো তো। এই যে কাজটা করছে, দিস ইজ কল সোয়াপ। এটা কি? সোয়াপ। দেখেন, অদল বদল করতে গিয়ে বা বিনিময় করতে গিয়ে গিয়ে বেনিফিট, আচ্ছা এটা পরে বুঝে, হ্যাঁ এটা পরে লিখি, এটা এখন বুঝবেন না। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? এই যে প্রসেসটা আছে এটার কি বলতেছি আমরা? সোয়াপ। ওকে। এখন আমরা দেখব এই সোয়াপ করতে যাইয়া আমার বেনিফিট হয়েছে কিনা। ওকে। ভাগ করে নেন পেজটারে।
effective rate of swap. Effective cost 1. Total cost without swap. Repok orange টাকা 100. সজীব ম্যাঙ্গো টাকা 100 200. Total cost with swap. Repok ম্যাঙ্গো টাকা 10. সজীব অরেঞ্জ টাকা 10 সমান সমান 20. এ পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? রেসপন্স করেন। জি স্যার। গেইন সমান সমান 200 বিয়োগ 20 টাকা 180। ওকে, মনে করেন মনির যে দুইজনের পরামর্শ দিল মিডিয়া হিসাবে, এখানে মনির বলল তোমাদের যা বলছি তুমি ওই রেটে এক্সচেঞ্জ করো, আমারে 2% কমিশন দিতে হইব, তোমাদের আমি কম দামে সবকিছু ব্যবস্থা করে দেবো। ঠিক আছে? লেস কমিশন, মনিরের কমিশন 2%, 2%, 2 টাকা 2 টাকা সমান সমান টাকা 4, 76, 176। এটা হলো আমার কি নিট গেইন। এই পর্যন্ত বুঝছেন? নিট গেইন পর্যন্ত বুঝছেন? সবাই বলেন, রেসপন্স করেন। এফেক্টিভ কস্ট, এফেক্টিভ কস্ট রিপক টাকা 100 মাইনাস 176 বিয়োগ 176 গুণ হাফ সমান সমান 100 বিয়োগ 88 সমান সমান টাকা 12। সজীব সমান সমান টাকা 100 মাইনাস 176 ভাগ হাফ সমান সমান 100 মাইনাস 88 সমান সমান টাকা 12। এ পর্যন্ত লিখছেন। এখন দেখেন সোয়াপের করার ফলে সজীব এবং রিপক 100 টাকার জিনিস 88 টাকা কমে দুইজন পেয়েছে। বুঝতে পারছি আমি? স্যার আমার নেটটা চলে গেছিল তো, ওই যে লেস কি দেখেন কমিশন লিখছেন? হুম তারা উভয়ই দেখেন 12 টাকায় 12 টাকা কেজিতে অরেঞ্জ
ও ম্যাঙ্গো পেয়েছে। হুম, বুঝতে পারছি। স্যার ইফেক্টিভ কস্টের পার্টটা একটু বলবেন? আচ্ছা দেখেন, রিপক, আচ্ছা নিট গেইন এটা তো বুঝছেন। জি স্যার। এই যে গেইনটা হইছে, এই গেইনটা আমি দুই জনের মধ্যে ভাগ করে দেবো, ঠিক আছে? রিপক পাইবে 88, সজীব পাইবে 88, তার মানে 100 টাকার জিনিস তারা কি 12 টাকাতে কিনতে পারবো। সজীব 12 টাকাতে কিনতে পারবো, রিপক 12 টাকাতে কিনতে পারবো। তারা 88 টাকা কমে কিনতে পারতেছে সোয়াপ করার ফলে। আমি বুঝতে পারছি। যদি সোয়াপ না করতো, যদি মনিরের কথা না শুনতো, তাহলে তারা কি করতো, 100 টাকা কেজি কি করতো, রিপক অরেঞ্জ কিনতো, এবং উম, সজীব আম কিনতো। যেহেতু মনিরের কথায় তারা কি করছে, একজন আম কিনছে, আরেকজন কি করছে, অরেঞ্জ কিনছে। তো তারা কি করলো, ম্যাঙ্গো এখানে কত টাকা কেজিতে কিনলো, 12 টাকা কেজিতে। আর এখানে অরেঞ্জ কত টাকা কেজিতে কিনলো, 12 টাকা কেজিতে কিনলো, ঠিক আছে? রিপোকেরও সেভ হলো 86 টাকা, এবং সজীবেরও সেভ হলো 86 টাকা। এইটা সম্ভব হয়েছে সোয়াপের কারণে, এটা সম্ভব হয়েছে সোয়াপের কারণে। বুঝতে পারছি আমি। জি ওই স্যার। ওই ক্যালকুলেশনটা আমরা কি করলাম, এখানে দেখালাম। 86 না 88 টাকা। হ্যাঁ বুঝেন, বলেন। তো 86 না 88 টাকা। আচ্ছা 88 টাকা, যেখানে ভুল বলছি আমি, 88 টাকা, ওকে, 88 টাকা। আর আমি বুঝতে পারছি সবটা। জি স্যার। সোয়াপ করলে কি হবে, আপনার উভয় পক্ষ কি হবে, বেনিফিটেড হইব, ঠিক আছে? এবং সোয়াপ করার ক্ষেত্রে আমরা সংজ্ঞাতে বলছিলাম একটু আগে, একজন কি থাকবো, মিডিয়া থাকবো, মধ্যস্থকারী থাকবো। মধ্যস্থকারী সোয়াপের বিনিময়ে কি করব, আপনার নির্দিষ্ট পরিমাণ কমিশন খাইব। এই কমিশনটা উভয় পক্ষের থেকে খাইব, এই পক্ষ এবং এই পক্ষ, দুই পক্ষের থেকে খাইব। এখানে যে মিডিয়া আছে, যে আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা কি করব, এক পক্ষরে যেটা করতেছে ওইটা করতে না করব, যেখানে তার বেনিফিট হইব ওই কাজটা করতে বলবো। এরকম দুই পক্ষরে কি করব, বলবো, বইলা যেদিকে বেনিফিট হইব ওইটা কইরা, দুই পক্ষই যে বেনিফিট হয়, স্যার ওই এবং পেজটা। যে যে নাকি মিডিয়া হয় সেও কি হইব, বেনিফিটেড হইব। এমন করে একটা প্রসেস হলো সোয়াপ। বুঝতে পারছি। স্যার এখানে কি 88 টাকা কমে লিখছেন? হ্যাঁ, কমে দুইজন পেয়েছে, 100 টাকার জিনিস আর 88 টাকা কমে পেয়েছে। আবার যদি আমরা বলতে পারি, উভয় পক্ষ 12 টাকা কেজিতে অরেঞ্জ এবং ম্যাঙ্গো পেয়েছে। আর এই কমে সম্ভব হয়েছে কিসের কারণে, সোয়াবের কারণে। হ্যাঁ, টোটাল প্রসেসটা আমি বুঝাতে পারছি সোয়াবের। জি স্যার। হুম, জি স্যার। কারোর সমস্যা আছে? না স্যার। আচ্ছা দেখেন, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসগুলো মিস করেন না, কারণ নেক্সট ক্লাস আমার থিওরি আলোচনা করতে হইব। অঙ্কের দিকে কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাব। থিওরি শেষ হবে, তারপর আমরা অঙ্কের চালু হয়ে যাব। আর যদি থিওরি না বুঝেন তো ওইখানে যায় কিন্তু, অঙ্কে যায় কিন্তু সমস্যা হইব। এটা জাস্ট প্রাইমারি আলোচনা করলাম। কালকে একটা টাকা জি দেয়া স্যার। উদাহরণ দিয়ে একটা আলোচনা করুন, তারপরে আমরা ইয়েতে চলে যাব, ঠিক আছে? ওকে, আচ্ছা তো আজকে স্যার। এই পর্যন্তই। স্যার আসসালামু আলাইকুম।